পাহাড় অশান্ত এবং এখন আলোচনায় কুকি চীন এবং কুকি চীন ব্যাংক ডাকাতি করেছে, এটি বাংলাদেশ সরকারের দিক থেকে অভিযোগ। 3টে ব্যাংক পাহাড়ের পার্বত্য অঞ্চলে করেছে, যদিও তারা সেই অর্থে কোনো বক্তব্য দেয়নি। এবং এটা অনেকেই বুঝতে চাইছেন যে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট আসলে কি, তারা কি চাইছে। কুকি চীনের আমরা এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে তারা 2022 সালের শেষের দিক থেকে তারা ফেসবুকের মাধ্যমে আসলে এবং ইউটিউবের মাধ্যমে সামনে আসার চেষ্টা করে। এবং প্রথম দিকে তাদের বক্তব্য ছিল যে তারা পার্বত্য চট্টগ্রামের প্রধান যে জাতিগোষ্ঠী আছে চাকমা ও মারমাদের দ্বারা নিগৃহীত হচ্ছে। এই দুই জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তারা অস্ত্র তুলে নিয়েছেন এবং এর প্রেক্ষাপটটা মূলত তৈরি হয়েছে 1998 সালের পার্বত্য চুক্তির পরে, 97 সালে সম্ভবত এটি চুক্তিটি। পার্বত্য চুক্তির ফলে যেসব সুযোগ সুবিধা তৈরি হয়েছে তার বেশিরভাগই রাঙামাটি এবং খাগড়াছড়ি কেন্দ্রিক, এবং সুবিধাভোগীদের বেশিরভাগ ছিল চাকমা, এরপর মারমা। এখানে যে বঞ্চনা বা বৈষম্য তৈরি হয়েছে সে কারণে কুকি চীনের অস্ত্র ধরেছে বলে এটা তাদের ভাষ্য। পার্বত্য শান্তি চুক্তির পরে আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক জায়গা থেকে তুলে নেওয়া হয় এবং তাদের অবস্থান হলো কয়েকটি নির্ধারিত ক্যান্টনমেন্টে, যেমন রুমা, আলী কদম এবং বান্দরবানে। পার্বত্য চুক্তির ফলে অধিকাংশ ক্যাম্প তুলে ফেলা হলো এবং এখন একটি ক্যান্টনমেন্টের অধীনে অপারেশনাল এরিয়া হয়ে গেল 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। একটি ছোট ক্যান্টনমেন্ট বা ব্যাটালিয়নের পক্ষে পাহাড়ি এলাকায় এই বিশাল এলাকা জুড়ে নজরদারি করা সম্ভব নয়। পার্বত্য অঞ্চলের জনসংখ্যা অত্যন্ত কম অন্যান্য অঞ্চলের তুলনায়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মোট যে ভূমির আয়তন তার প্রায় 1/10 কিন্তু পার্বত্য অঞ্চলে, 10 ভাগের 1 ভাগ, অনেক জায়গা। সো একটি ছোট্ট ক্যান্টনমেন্ট বা ব্যাটালিয়নের পক্ষে এটা ম্যানেজ করা অনেক ক্ষেত্রেই সমস্যা। এবং সশস্ত্র অস্থিরতা যেখানে, আমরা জানি যে ড্রাগসও সেখানে থাকে, মাদক সেখানে থাকে, এবং এই মাদক ব্যবসায় মূলত অস্ত্র কেনার টাকা সংগ্রহের জন্য, এবং এই মিলিয়ে আসলে অঞ্চলটা উত্তপ্ত বহুকাল ধরে। সীমান্তের ওপারে কুকি চীনদের নানামুখী আন্দোলন এবং তৎপরতার অনুপ্রেরণায় এখানে কেএনএফ গঠিত হয়েছে, কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট গঠিত হয়েছে এবং সক্রিয় হয়েছে। এবং তারা যেসব জায়গা থেকে অস্ত্র এবং পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এবং তারা এখন বান্দরবনের বিশাল একটা এলাকা নিয়ে স্বায়ত্তশাসন দাবি করছে। খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন আমি বলবো। এবং কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট যে শক্তি দেখিয়েছে তাতে মনে হচ্ছে যে এলাকাটিতে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। একক নেতৃত্ব থাকতে হবে, এবং এটা যদি আমরা মোকাবেলা করতে চাই এবং সেই নেতৃত্ব যদি সেনাবাহিনীর হাতে দেওয়া হয় তাহলে তাদেরকে সব ধরনের পরিস্থিতির দায়িত্ব দিতে হবে। সেখানে র্যাব নিজেদের মতো যাবে, পুলিশও প্রতিহত করতে যাবে, পুলিশ, র্যাব, আর্মি সব দিয়ে এটা সমন্বয় করা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। এবং যারা মিলিটারি ট্যাকটিক্স নিয়ে কাজ করেন তাদেরও সেরকমই ধারণা। এখন সেনাবাহিনীকে সেই দায়িত্ব দেওয়া হলে পার্বত্য চট্টগ্রামে আবারও সামরিকায়নের যে সমালোচনা দীর্ঘদিন ধরে আছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা উঠতে পারে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী এখন পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তখন সেনাবাহিনী আবারও ক্যান্টনমেন্টে ফেরত যাবে, সেটাও আমাদের একটা কমিটমেন্টের মধ্যে থাকা দরকার। কুকি চীন নিয়ে আসলে কি ঘটছে আমি সেটি একটু আলোচনা করতে চাইছিলাম। যে কুকি চীন মানুষদের নিয়ে মিজোরামের রাজধানী আইজল খুব উত্তাল কিন্তু বহুদিন ধরে, এবং সেখানে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে স্থানীয় মিজোরা বাংলাদেশের কুকি চীনদের উদারভাবে আশ্রয় দিতে বলছে, এবং মিয়ানমারের পালিয়ে আসা চীনদের জন্য তারা একই নীতি চায়। সো মিজোরা যাদের কুকি চীন বলছে, বাংলাদেশে তারা হলো বম, লুসাই, পাংখোয়া ইত্যাদি, এবং সংখ্যায় খুব কম এইসব জাতিগোষ্ঠী। বান্দরবন সদর, রুমা, রোয়াংছড়ি, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল অঞ্চলে এদের বেশি বসবাস, যা মিয়ানমার ভুক্ত চীন প্রদেশ এবং ভারতভুক্ত মিজোরাম সংলগ্ন। এবং বান্দরবানের কাছাকাছি মিজোরামের জেলার নাম লঙ্গতলাই, আর চীনের অংশ পালেতোয়া টাউনশিপের মাটুপি। সো মিয়ানমারের রাজনৈতিক সংঘাতের কারণে চীন থেকে প্রচুর মিজোরামে ঢুকে আছে। মিজোরামে 5 দশক আগে, প্রায় 50 বছর আগে থিতু হওয়া প্রচুর চাকমাও আছেন ভারতের মিজোরামে, এবং বৌদ্ধ চাকমাদের সঙ্গে ওদিকে আবার
খ্রিশ্চান মিজোদের সম্পর্ক খুব একটা ভালো নয়, যেটা স্বাভাবিক। এবং সেই অমধুর সম্পর্কের জের দেখা গেল আইজলে সাম্প্রতিক যে কুকি চীন কেন্দ্রিক সমাবেশগুলো। এবং ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের ওয়াইএম এর কর্মীরা বলছেন যে অতীতে চাকমাতের বিষয়ে প্রশাসন যতটা উদার ছিল, কুকি চীন বা জোদের বিষয়ে একই রকম হতে সমস্যাটা কোথায়? বোঝা যাচ্ছে দক্ষিণ এশিয়ার অঞ্চলে একটা জো জাতীয়তাবাদ কাজ করছে। সো আমাদের মূল কথা যেটি আমি একটু আগেও বলছিলাম যে পাহাড়ের ক্ষেত্রে, পাহাড় ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যেন, এর আগের ভিডিওতে আমি বলেছি যে প্রজ্ঞার, যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিতে, এবং সেটা যেন অভাব না হয়। কুকি চীনরা একটা ছোট্ট জাতিসত্তা থেকে এরকম বড় সংগঠনের জাতীয় গল্প হয়ে উঠল, সেটার পেছনে ছুটলে অনুসন্ধানী সাংবাদিকরা অনেক কিছু পাবেন। সেসব অনুসন্ধান হলে কেএনএফ কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট এর আকার আকুতি নিয়ে চালু গল্পের ফুলে ফেপে থাকা মেদটা কিন্তু কমতে পারে। কিন্তু সংখ্যায় যাই হোক, কেএনএফ এর দূর দূরান্তে থাকা ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো, ব্রাদারলি যে সংগঠনগুলো আছে, তাদের সহানুভূতি উৎসাহ যদি তারা পেয়ে থাকেন, বা পার্শ্ববর্তী কোনো কোনো দেশ থেকে তারা যদি আশ্রয় প্রশ্রয় বা আশীর্বাদ পেয়ে থাকেন, তাতে আশ্চর্যান্বিত হবার কিছু থাকবে না। এবং কেএনএফ এর সদস্যরা মিয়ানমারের চীন রাজ্যের ভিক্টোরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্টের সদর দপ্তরে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন বলে শোনা যায়। এরপর এই কুকি চীন তরুণেরা আরও প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন পর্যন্ত গেছে, এমন কথাও কিন্তু নানা মহলে করিডোরে কিন্তু চালু আছে। এবং এশিয়ার এই অঞ্চলের সবাই মিলে মোটেই ছোট কোনো জাতিশক্তি নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ছোট হলেও কাউকে অবহেলা করা উচিত নয়। এটা খেয়াল না করলে কিন্তু সমস্যা আমাদের বাড়তে পারে। এবং ওই ফিলিং যদি আমাদের মধ্যে না থাকে, একটা রাষ্ট্র হিসেবে, একটা সরকার হিসেবে, তাহলেও কিন্তু সমস্যা বাড়তে পারে। সো পার্বত্য এলাকার দরিদ্র জনগোষ্ঠী এবং সংখ্যালঘু অনেকে 1997 সালের 2রা ডিসেম্বরের কাছে অনেক কিছু আশা করে থাকবে, সেটাই স্বাভাবিক ছিল। এবং কিন্তু 25 বছর পরেও তাদের প্রান্তিকতা গোছেনি বলে দীর্ঘশ্বাস ছিল। সেই শ্বাস প্রশ্বাসকে চাকমা থেকে বাঙালি অনেকের প্রয়োজনে মনোযোগ পেয়েছিল কি না, সে সন্দেহ উঠছে এখন। সো ইতিমধ্যে হয়তো অনেক দেরি হয়ে গেছে, অনেক বেশি দেরি হলো কিনা সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। তবে সশস্ত্রতায় সমৃদ্ধি মেলে কি? সেটা কিন্তু মেলে না, পৃথিবীর কোথাওই মেলে না। কিন্তু সশস্ত্রতা ছাড়া অনেক সময় অনেকের দৃষ্টিও আকর্ষণ করা যায় না, এই থিওরিও কিন্তু আছে। সো বরং পার্টির সংখ্যা বাড়তে থাকলে শান্তিতে টান পড়তে বাধ্য। আমি এর আগের ভিডিওতে বলেছি যে কত ছোট ছোট গ্রুপ তৈরি হচ্ছে, এবং ঠিক একই কারণে ঘরের কথা আইজল যায়, জাতিতে জাতিতে দূরত্ব বাড়ে। পাহাড় নিয়ে কোনো তরফ থেকে রাজনৈতিক প্রজ্ঞার ঘাটতি না হওয়া আমাদের সবার কাম্য। বিশেষ করে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট পাশ হওয়ার পর যখন মিয়ানমারের পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, এবং আমি আগেও বলেছি যে বার্মা অ্যাক্ট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তো আছেই, মিয়ানমার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমার পরিস্থিতি, মিয়ানমারের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক, এগুলো কিভাবে হ্যান্ডেল করা হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে পাহাড়কে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের ভূমির 1/10 সেখানে প্রচুর বাঙালি আছে, সেখানে প্রচুর পাহাড়ি আছে, যারা এই দেশের মানুষ। একই সমান মর্যাদা দিয়ে তাদেরকে আমাদের মূল ধারার মধ্যে নিয়ে আসা দরকার। প্রয়োজন বোধে আরও বেশি সুযোগ সুবিধা তাদের দেওয়া দরকার, এবং একই সঙ্গে তাদের যে বৈদেশিক আশীর্বাদ যেগুলো আছে, যেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, সেগুলোকে কেটে দেওয়া দরকার। এবং বাংলাদেশকে আরও চিন্তায়, চেতনায়, কাজে কর্মে আরও গণতান্ত্রিক হয়ে ওঠা দরকার। এবং সেখানেই সমাধানটা। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।